এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশটাকে তামা করে ফেলছে, এখন সে পালিয়ে যাচ্ছে। আপনাদের কি অভিমত, তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। জাতিসংঘের নির্দেশে নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা, খুলতে পারে আওয়ামী লীগের কফ। ফাঁস হলো শেখ হাসিনা ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন কল রেকর্ড। রাষ্ট্রপতি চুপু বলেন, ঢাকায় একটা শক্তি প্রদর্শন জরুরি। রাজপথ আমাদের দখলে থাকে, তবে ইউনূস বা অন্য কেউ টিকতে পারবে না। আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না। নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, সেনাবাহিনীর সাথে এই নির্বাচনের সম্পর্কটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি। চলুন। যেন আগুন লেগেছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আর তারই মধ্যে ফাঁস হলো শেখ হাসিনা ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন কল রেকর্ড। এই অডিওতে শোনা যাচ্ছে ভারতে পলাতক শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলাপ করছেন ঢাকার রাজপথ দখল করার পরিকল্পনা নিয়ে, আর সেই মিশনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে। অডিও ক্লিপে শেখ হাসিনার কণ্ঠে স্পষ্ট শোনা যায় তিনি রাষ্ট্রপতিকে বলছেন, রাজপথ হাত ছাড়া গেলে বিএনপি ও এনসিপি শক্তিশালী হয়ে যাবে, তোমাকে ভয় পেতে হবে না, ছাত্রলীগকে মাঠে নামাও, তারা এখনো আমাদের জন্য প্রস্তুত। এর উত্তরে রাষ্ট্রপতি চুপু বলেন, ঢাকায় একটা শক্তি প্রদর্শন জরুরি। সেনাবাহিনী এখন নীরব, কিন্তু যদি রাজপথ আমাদের দখলে থাকে তবে ইউনূস বা অন্য কেউ টিকতে পারবে না। এই কথোপকথন দেশ জুড়ে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে যেন ভূমিকম্প নেমে এসেছে। কল রেকর্ড ফাঁস হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল দেখা যায়। তেজগাঁও, শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি প্রধান মোড়ে স্লোগানে মুখরিত হয় ছাত্রলীগ কর্মীরা। তারা চিৎকার করে বলে, হাসিনা তুমি ফিরে আসো, রাষ্ট্রপতি আমাদের সঙ্গে আছেন। পুলিশ প্রথমে আটকানোর চেষ্টা করে, কিন্তু ছাত্রলীগের সংঘবদ্ধ শক্তি ও আকস্মিক আক্রমণাত্মক মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে শুরু করে। বিএনপি সরাসরি অভিযোগ করেছে এটি দেশের বিরুদ্ধে রাষ্ট্রপতির ষড়যন্ত্র। একজন পলাতক আসামির সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরো কঠোর ভাষায় বলেছে, রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে মাঠে নামিয়ে থাকেন তবে তিনি শুধু নৈতিকভাবে নয়, সাংবিধানিকভাবেও আর রাষ্ট্রপতির পদে থাকার যোগ্য নন। বান্দরগুলো দাবি করছে শেখ হাসিনা ভারতে বসেও এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন, আর রাষ্ট্রপতি তাকে সহায়তা করছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে সেনা সদর দপ্তরের ভেতরে কয়েক দফা বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে। সামরিক সূত্র জানাচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। রাজপথের সাধারণ মানুষ আতঙ্কিত। তারা বলছে, একদিকে নতুন সরকার শান্তি আনার চেষ্টা করছে, অন্যদিকে রাষ্ট্রপতি নিজেই যদি অশান্তির পক্ষে দাঁড়ান তবে আমরা কাকে বিশ্বাস করবো। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। কেউ লিখছে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের শিকড় এখনো শক্ত, আবার কেউ বলছে রাষ্ট্রপতি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা ও রাষ্ট্রপতির এই কথোপকথন প্রমাণ করছে দেশের ক্ষমতার লড়াই কতটা ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। রাষ্ট্রপতি নিরপেক্ষ না থেকে সরাসরি একটি দলের হাতিয়ার হয়ে উঠেছেন, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তাদের মতে শেখ হাসিনা যদিও এখন ভারতে অবস্থান করছেন, তবুও ঢাকার রাজপথে তার প্রভাব পুরোপুরি শেষ হয়নি। রাষ্ট্রপতির সঙ্গে তার এই গোপন জোট ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে। কল রেকর্ড ফাঁস হওয়া শুধু একটি ফোন আলাপ নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় খুলে দিল। শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন সমঝোতা প্রমাণ করে রাজপথের লড়াই এখন শেষ হয়নি। ছাত্রলীগকে মাঠে নামিয়ে তারা আবারও রাজধানী দখলের মিশনে নেমেছে। এখন প্রশ্ন একটাই, দেশের জনগণ কি এই জোটবদ্ধ ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে, নাকি আবারও রাজপথে রক্তের স্রোত? আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সাধারণ জনগণ কল্পনাও করতে পারবে না। যে আওয়ামী লীগ এই কাজটা করছে, এটাই করছে। কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা, বিএনপির সেই আকাঙ্ক্ষা, সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, অনেকটা গিয়েছে। দর্শক, এই যে ডাকসু নির্বাচন, এটা শুধু ডাকসু নির্বাচন না, এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে, আমার দর্শক পিনাকি দর্শক প্রায় সেম, আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন, এই জন্য রিপিট করছি না। তিনি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ, ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে। যেমন অক্সফোর্ড ক্যামব্রিজের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে, ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি, এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি। মানে যুক্তরাষ্ট্র কি, যুক্তরাজ্য কি, অক্সফোর্ড ক্যামব্রিজ যা সেটাই যুক্তরাজ্য, হার্ভার্ড এমআইটি যা ওইটি আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে। অর্থাৎ আমরা তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস এক ও অভিন্ন, এক সূত্রে গাথা। ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে, ছাত্রলীগ তাড়ানো হয়েছে, ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ।
কোনো বাংলাদেশে কোথাও থাকতে পারবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ। তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে চড়ে বসেছে। আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি, বিএনপি এগুলো সব এক জায়গায় এনে সিআরআই অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে, কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে। এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব। প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না, স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা হোক, যতই স্বাধীনতার বিরোধী বলা হোক, এতে তাদের ভোট বাড়বে। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী, তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দিবে। এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে, সুন্দর চেহারা, বিড়ালের প্রতি ভালোবাসা, গান গাইতে পারা, স্মার্টনেস, নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয়, এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট, বাকপটুতা, আন্তরিকতা, সিনসিয়ারিটি, অরিজিনালি ভদ্রতা, সব দিক থেকে শিবিরে গিয়ে, তো শিবির ঠেকানো যাবে না। কি করতে হবে? ডাকসু নির্বাচন ঠেকাও। তো ডাকসু নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক অনেকে মিলে এবং তারেক রহমান লন্ডন থেকে হেল্প করেছিল, বিএনপি জজরা পর্যন্ত 2 নম্বরই করেছিল। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিল, কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে, তাদের উপস্থিত বুদ্ধির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে, শিবিরের বিচক্ষণতার কারণে ডাকসু নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি। এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকসু নির্বাচন যারা বানচাল করতে চায় তাদের অস্তিত্বই থাকবে না। তো পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে, ডাকসু নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিড করে তারাও ডাকসু নির্বাচন 9 তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে, আলহামদুলিল্লাহ। মজা না? এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ, স্থগিত করা গেল না। কারণ স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে, আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ, আগামী 50 বছরে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ, কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে। ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না, সেটা প্রমাণিত হবে। ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে 1-2, যেমন 90 সালে ডাকসুতে ছাত্রদল জিতেছে, ক্ষমতা এসেছে বিএনপি। অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না, দ্যাটস ডিফারেন্ট। ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতার গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে, যেটা 71-এর পর কখনো ঢুকতে পারেনি। এবং ইসলামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকতে পারে, আওয়ামী লীগকে কখনো ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং 71, এই দুইটাকে কেন্দ্র করে। সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয়, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। কারণ আওয়ামী লীগ তো তাদের স্পেসের জন্য সব চেষ্টা করবে। কি করতে হবে? অ্যাট এনি কস্ট শিবিরের বিজয় ঠেকাতে হবে। তো পরে সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে, তারা অনেক গবেষণা করলো কি করা যায়। কারণ তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয়। আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং, কি করা যায়? অনেক হিসাব নিকাশ করে দেখলো, একদিকে রত জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও, দিনাজপুরে, আপনারা দেখেছেন। এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না। এটা তো প্রমাণিত হয়েছে। এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে, এটা তো আছেই। এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয়, তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে। এই জন্য 9 সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে। এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা, কিন্তু বামরা যে জেতা তো দূরের কথা, ওরা যে থার্ডও হতে পারবে না, ফোর্থও হতে পারবে না, ওরা যে হিসাবেই নাই, এটা তো ক্লিয়ার। বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য, 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমাদের এই প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি তো টিভিও চালাইতে পারেন না, সেটাও ওনাকে শফিক করে দিতে হয়। উনি শফিকের হাতে এখন কুক্ষিগত। শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন, শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন। তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর। সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই, আমারে পার করে দিলেই আমি যাবো না। 8 জন যে উপদেষ্টা, তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন, দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না, যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের 26 তারিখ। এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের 30 তারিখ। 26 তারিখ তত্ত্বাবধায়কের রায়, 30 তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায়। ইলেকশন হবে কি হবে না। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। যদি আপনাদের কিছু বলার থাকে এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখা আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।